ডাকসু নির্বাচনের সরগরম ক্যাম্পাস, আচরণবিধি লঙ্ঘন ও গুজব ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। গুম ও খুনের জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন মির্জা ফখরুল, সর্বোচ্চ শাস্তির দাবি। ঐকমত্য কমিশনে বিএনপি, জামায়াত, এনসিপির মতামত জমা, গণতন্ত্রে না ফিরলে তৃতীয় পক্ষের উত্থানের শঙ্কা বিশ্লেষকদের। 3 দিনের সফরে আজ ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সই হতে পারে আধা ডজন স্মারক। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ডাকসু নির্বাচন ঘিরে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্য প্রার্থীরা। শুক্রবার ক্যাম্পাসে জুমার নামাজের পর গণমাধ্যম কর্মীদের কাছে তারা এসব অভিযোগ করেন। তবে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বইছে। জুমার নামাজের পর শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। পরে ক্যাম্পাসে গণমাধ্যম কর্মীদের কাছে নির্বাচন ও ক্যাম্পাস নিয়ে নিজেদের পরিকল্পনার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন প্রার্থীরা। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখানে তার যদি খাবার নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তো ভাই এখান থেকে তো আমাদের এই যে সুস্থ ধারার চিন্তা আমাদের বের হবে না। যখন একজন বিবি প্রার্থী বলেন আমাদের প্যানেল ঠিক করবেন তারেক রহমান, তাহলে সেই বিবি প্রার্থী নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থীদের দাবি দেওয়া কিংবা অধিকারের বিষয়টা অবশ্যই তারেক রহমান কনসার্ন নিয়ে তিনি পালন করবেন। অনেক প্রার্থীদেরকে আমরা দেখেছিলাম যে তারা যেখান থেকে মনোনয়ন ফর্ম তুলতে হয়, সেখানে তারা মিছিল নিয়ে, হাততালি দিয়ে, স্লোগান দিয়ে কিন্তু তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাক দর্শকের মতো সেখানে দাঁড়িয়েছিল। প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আপাতত 26 তারিখ পর্যন্ত আমরা বলেছি এটা থেকে একটু বিরত থাকুক। আমরা নোটিশ করেছি কোনো ধরনের সেবামূলক থেকে আরম্ভ করে কার্যক্রমগুলো বন্ধ থাকুক, অনুষ্ঠানগুলো বন্ধ থাকুক। এদিকে প্রাথমিক তালিকায় স্থগিত হওয়া অর্ধেকের বেশি প্রার্থী মনোনয়নপত্র পুনর্বিবেচনার আবেদন করেছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করেন শহীদ নাফিসার মামা হযরত আলী। এতে ভিপি পদে আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, এজিএস পদে জিয়াউদ্দিন আয়ান ও মালিহা নামলাহ লড়বেন। তবে শিক্ষার্থী ঐক্য ফোরাম ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি। ওই পদটি অনূর্ধ্ব-23 ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণের সমর্থনে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে গতকাল মনোনয়ন ফর্ম জমা শেষে সমন্বিত শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে জাবি শাখা ছাত্র শিবির। গুম ও খুনের জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনার সর্বোচ্চ শাস্তি হতেই হবে। অন্তর্বর্তী সরকার অপরাধীদের বিচারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। আমার বাবা আমার নামটা আয়নাঘরের ভিতরে লিখে রাখছিল। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবাকে জড়িয়ে ধরতে চাই। অপেক্ষার শেষ চাই, গুমের বিচার চাই, এমন স্লোগানে আন্তর্জাতিক গুম দিবসকে সামনে রেখে আওয়ামী শাসন আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক। আমাদেরকে জানানো হোক যে আমাদের বাবারা জীবিত আছে নাকি মৃত আছে। বাবার সন্ধান চাচ্ছে এই দিন, আর কতদিন আমরা এভাবে সন্ধান চাবো আমার বাবার। গুমের সঠিক তদন্তে রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করা সহ 11 দফা দাবি তুলে ধরে মায়ের ডাক। আজকেও 1 বছর পরেও কেন আমাদেরকে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার আন্দোলনের পর গুম খুনের বিচারে কোনো অগ্রগতি না হওয়ায় সরকারের সমালোচনা করেন। যেমন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই, আমি ঈদের মাঠে যেতে চাই। একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না। ইন্টারিম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ডাক্তার জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে বিলম্বিত করলে লাভবান হবে স্বৈরাচার। বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান। তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? গায়ের জোরে কোনো কিছু আদায় করা উচিত নয় বলেও মন্তব্য বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। তার বক্তব্য প্রচার করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এক বিবৃতিতে দেশের গণমাধ্যমগুলোর প্রতি এই সতর্কবার্তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে শেখ হাসিনা ও মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ ২৩টি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিয়েছে। কমিশনের উদ্যোগে প্রণীত জুলাই জাতীয় সনদের খসড়া পর্যালোচনা করে নিজেদের মতামত জমা দিয়েছে দলগুলো। বিএনপি, জামায়াত, বামপন্থী, ইসলামী ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি সহ নানা মতাদর্শের দলগুলো কমিশনের সাথে ধারাবাহিক আলোচনায় অংশ নেয়। এর আগে গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া প্রস্তাব পাঠায় কমিশন। প্রস্তাবে বলা হয়েছে, জুলাই সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ বলে গণ্য হবে। এ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাল মামুন জানান, লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী ছিলেন। আদালত থেকে বৃহস্পতিবার বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে শফিউর রহমান ফারাবীকে শুক্রবার সকালে মুক্তি দেওয়া হয়। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ব্লগার অভিজিৎকে কুপিয়ে হত্যা করা হয়। সংস্কার নিয়ে গড়িমসি হলে নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। সংস্কারের ভিত্তিতে এই নির্বাচন হতে হবে। যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় এক সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। পিআর পদ্ধতি প্রসঙ্গে নায়েবে আমির বলেন, পিআরের মাধ্যমে নির্বাচন হলে স্বৈরাচার তৈরি হবে না। যদি সংস্কার নিয়ে গড়িমসি হয়, তাহলে নির্বাচনের ব্যাপারে মানুষের ভিতরে এক ধরনের সংশয় তৈরি হবে এবং সেই সংশয়টি আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরানো ধাঁচে নিয়ে যাওয়ার একটি আশঙ্কা আছে। আমরা যে ভোরের আলো দেখছি, সেটা আবার ঘন কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়ার আশঙ্কাটি থেকে যাচ্ছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 3 দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন। তার সফরে আধা ডজন স্মারক সই হতে পারে, যেগুলো নিয়ে দুপক্ষ আলোচনা করছে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন ইসহাক দার। দীর্ঘ প্রায় 15 বছর পর গত এপ্রিলে ঢাকায় বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা। ওই বৈঠকের 9 দিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে সংঘাতের জেরে সেই সফর স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত শনিবার 3 দিনের সফরে ঢাকায় আসছেন ইসহাক দার। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে, চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 110 জনে, যার মধ্যে 51 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তাই এই অঞ্চলকে হটস্পট বলছেন বিশেষজ্ঞরা। মশা নিধন সহ সচেতনতা না বাড়লে পরিস্থিতি ভয়াবহের আশঙ্কা চিকিৎসকদের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। রাজধানীর অনেক হাসপাতালেই এখন এমন দৃশ্যপট। বেডগুলোতে শুধু কষ্ট আর অপেক্ষার ছবি। করিডোরগুলো জমে আছে স্বজনদের উৎকণ্ঠায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন যোগ হচ্ছে নতুন রোগী, বাড়ছে চিন্তা ও দুশ্চিন্তা। এখন রক্ত শূন্যতা হয়ে গেছে, আর পেট ফুলে গেছে, আর শরীর দুর্বল লাগতেছে। যখন বমির ভাবটা হলো তখন মনে হলো যে ডেঙ্গু হতে পারে। টেস্ট করার পর দেখা গেল ডেঙ্গু। বরিশাল থেকে নিয়ে আসছি যে জানি এখানে চিকিৎসা ভালো হয়। আমরা আসছিল ব্রাহ্মণবাড়িয়ার থেকে গতকালকে রাত্রে আইসা মনে করেন ভর্তি করছি, রোগী অনেক ক্লান্তই আছিল, মানে আজকে আল্লাহর মধ্যে একটু সুস্থি দেখা যাইতেছে। কেবল রাজধানী নয়, ঢাকার বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীও ভর্তি হচ্ছেন রাজধানীর হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এ বছরের 21 আগস্ট পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 27,000-এর বেশি মানুষের। জুনের পর থেকে প্রতিদিনই বাড়ছে গাণিতিক হারে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এবছর জুনের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল 23 জন, কিন্তু আগস্টের 21 তারিখে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 110 জনে। দেশে সাধারণত সেপ্টেম্বর অক্টোবরকে ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়। বর্তমান বাস্তবতা অব্যাহত থাকলে এবছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের বছরগুলোর তুলনায় বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। যদি কারো জ্বর হয়, একটু বমি হয়, পাতলা পায়খানা হয়, এগুলো কিন্তু ডেঙ্গুতে বেশি হচ্ছে। জ্বরের সাথে বমি, পাতলা পায়খানা। কিছু কিছু পেশেন্টে দেখা যাচ্ছে 1 দিন 2 দিন জ্বর হচ্ছে, আর কোনো জ্বরই নেই, কিন্তু বমিটাই তার মেইন, বা পাতলা পায়খানাটাই মেইন, বা পেটটা ফুলে যাচ্ছে, পেটে পানি আসতেছে, রোগী তো বুঝতেছে না, রোগী ভাবতেছে পেটে গ্যাস হচ্ছে, আসলে কিন্তু পেটে পানি চলে আসতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু গুরুত্ব দেয় আর কি। আমার জ্বর হলে যাতে আমি এটা গুরুত্ব দিই। এবছর রাজধানীর বাইরে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। তাই স্বাস্থ্য অধিদপ্তরকে কেবল ঢাকা নয়, সারা দেশের কথা মাথায় রেখে পরিকল্পনা ও বাস্তবায়নের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পূর্ণমাত্রার দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, অপুষ্টিজনিত কারণে 5 লাখের বেশি মানুষ মৃত্যুর মুখে পড়েছেন, যা মানবসৃষ্ট দুর্যোগ। তবে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। কুমিল্লায় প্রাইভেট কার ও অটোরিকশার ওপর লরি উল্টে পড়ে বাবা মা ও 2 ছেলের মৃত্যু হয়েছে। আর মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত হয়েছে 3 জন। কুমিল্লা থেকে মাহফুজ নান্টু, মুন্সিগঞ্জ থেকে মইনুদ্দিন সুমনের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারের 4 যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, তাদের বড় ছেলে আবুল হাশেম ও ছোট ছেলে আবুল কাশেম। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের 4 যাত্রী নিহত হয়। একটা সিএনজি আর একটা প্রাইভেট কারের উপর রলিলা করে চাপা পড়ে রয়েছে। তো তাৎক্ষণিক সাধারণ মানুষ আইসা তাড়াতাড়ি সিএনজির যাত্রীগুলার হাসপাতাল পাঠাইছে চিকিৎসার জন্য। তারা আহত,
আর প্রাইভেট কারের লোকগুলো সবাই মারা গেছে। প্রাইভেটটা তো তলে পড়ে গেছে, তখন তো আর মানুষের আর নাই, ওটা আর বের করতে পারে না। দুর্ঘটনায় লরির নিচে চাপা পড়া সিএনজি অটোরিকশায় থাকা আরও 3 জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেট কারে চাপা দিয়েছিল লং ভেহিকেল, প্রাইভেট কারের 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। ঠিক আছে, আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করে হাসপাতালে প্রেরণ করছি। অন্যদিকে গত মধ্যরাতে মুন্সিগঞ্জের নিমতলী এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী 2 যুবক। স্থানীয় হাসপাতালে নেয়ার পর সেখানে মৃত্যু হয় আরও একজনের। আহত আরেক পথচারীকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 25 জন। বসতবাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। শুক্রবার দুপুরে উপজেলার বৌলাই ইউনিয়নের পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমরানুল হক হিমেল নামে এক যুবদল কর্মী নিহত হন। আহত হয় অন্তত 25 জন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে 3 জনকে পিটিয়েছে স্থানীয়রা। পিটুনিতে রিহান উদ্দিন মাহিন নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেঙ্গির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ জানান, মাহিন তার 2 বন্ধু সহ সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় তাদের বয়সী কিছু ছেলে তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে পিটুনি দেয়। এতে স্থানীয় এলাকাবাসীও যোগ দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাছে বাঁধা অবস্থায় মাহিনের মরদেহ উদ্ধার করে। এ সময় মানিক ও রাহাত নামের আরও 2 কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমিয়াতে ইসলাম বাংলাদেশের কর্মী সম্মেলন হয়েছে নারায়ণগঞ্জে। শুক্রবার বিকেলে জেলার ফতুল্লার আলিটেক এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জমিয়াতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসেন কাশিমি বলেন, সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জের দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা অবকাঠামোর উন্নয়ন করা হবে। পাশাপাশি আগামীতে সারা দেশে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না। এ সময় জমিয়াতে উলামায়ে ইসলামের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা বলেছেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে যেন কোনো ফাটল না ধরে। শুক্রবার দুপুরে মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি কথা বলেন। বিগত স্বৈরাচার সরকারের আমলে বিএনপি ও দলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার ভেতর দিয়ে গিয়েছে। নেতাকর্মীদের ওপর অন্যায় অত্যাচার, জুলুম, হামলা, মামলা সবই করেছে তারা। মুক্তিযোদ্ধা ভবনে বিএনপি সমর্থিতদের আসতে দেওয়া হয়নি। তাই এখন সময় এসেছে সবাই এক ছাতার নিচে একত্রিত থাকার। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার প্রায় 2 শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। লাগামহীন নিত্যপণ্যের বাজার। 1 ডজন ডিম কিনতেই গুনতে হচ্ছে 150 টাকা। শুধু ডিম নয়, সবজি, মাছ, মাংস প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। শয়ের ঘরে অধিকাংশ সবজির দাম। একদিকে আয় অপরিবর্তিত, অন্যদিকে প্রতিদিনই বাড়ছে দাম। এমন অবস্থায় বাজেট সামলানো যেন অসম্ভব ভোক্তাদের। বাজার ঘুরে জানাচ্ছেন মেজবা হাসান। রাজধানীর মোহাম্মদপুরের ফাস্টফুড ব্যবসায়ী রুবেল ডিমের বাজার চড়া হয় দোকানের মেয়োনিজ বানাতে কম দামে কিনছেন ভাঙা ডিম। তবে পণ্যের মান কতটা রক্ষা হবে এমন প্রশ্নের উত্তর না মিললেও ঊর্ধ্বমুখীর বাজারে ব্যবসা টেকানো যে বড়ই কঠিন। দাম তো বেশি, এর জন্য নিলাম। কাজ তো চড়া সবজির বাজার। 1 কেজি বেগুন কিনতে গুনতে হচ্ছে 150 টাকা। কম দামি সবজি পেঁপে সেটিও বিক্রি হচ্ছে 40 টাকায়। এই যে পটল 100 টাকা কেজি, ঢেঁড়স 100 টাকা কেজি, তাহলে ঝিঙা 100 টাকা কেজি। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এই যে বর্ষাকাল, সবজি পাওয়া যাইতেছে না, এই কারণে দামটা বেশি আর কি। বাজারের দামই বেশি, এখন কি বলবো, আর বলার কিছু নাই। টানা কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা।
কেউ বাধ্য হয়ে বাজারের তালিকা ছোট করছেন, কেউ আবার ভাঙছেন সঞ্চয়ের টাকা। বাজার তো এখন একটু বেশি ভাই, দাম বেশি, একটু সব কিছুতেই দাম বেশি, ম্যানেজ করেই চলতে হয়। প্রত্যেকটা সবজিতে অলমোস্ট 20 থেকে 50 টাকা বেশি। সো অবভিয়াসলি আগে যদি 5টা আইটেম থাকে সেখানে এখন 2টা বা 3টা, এই তো ডিফারেন্স। যদি খাবার টেবিলকে গুরুত্ব দেন তাহলে টাকায় কম গুরুত্ব দিবেন, যদি টাকা বাঁচাতে চান, মাসের সঞ্চয় বাড়াতে চান, খাওয়া কমাতে হবে। তো আমরা সাধারণত মধ্যবিত্ত পরিবার তো খাবার টেবিলে স্যাক্রিফাইস করতে চাই না। স্বস্তি নেই মাছের বাজারেও, ওঠানামার মধ্যে রয়েছে মুরগির বাজার। রুই মাছ 350, নলা মাছ 260, 250, তেলাপিয়া 250, 230, বর্তমানে 10 টাকা কেজির মধ্যে বেশি এখন। আগে চিংড়ি কিনতাম 700-800, আজকে 1000-1200। রুই মাছ 350, 400, আজকে 450। মানে পরপর তো দাম বাড়তেই আছে। ভারতের পেঁয়াজ আমদানি হয় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা পর্যন্ত। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। সৌদি আরবের রিয়াদ মহানগর যুব দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদ মহানগর যুব দলের সভাপতি রিদওয়ান আহমেদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রাজু পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুব দলের সভাপতি মুফাজ্জল হোসেন স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি HM নুরুল হক নুরু, মুস্তফা মুন্সি সহ অন্যরা। সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর অংশ হিসেবে জেদ্দায় ইশারা বালাদিয়ায় উদ্বোধন হল বাংলাদেশি মালিকানাধীন সানমুন ইলেকট্রিকের প্রথম শাখা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল্লাহ আল মামুন এবং অংশীদার সাইমন হাসান। উপস্থিত ছিলেন প্রবাসী সহ স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল্লাহ আল মামুন জেদ্দায় বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আবুধাবি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, আবুধাবির সেন্ট মেরিন হোটেলে অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভুইয়ার সভাপতিত্বে ও রাকিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুস সালাম তালুকদার। প্রধান বক্তা ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ নূর হোসেন সুমন, হাজি আবুল বাশার, সাখাওয়াত হোসেন বকুল সহ অনেকে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি20 সিরিজ ও এশিয়া কাপের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 3 বছর পর দলে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার সঙ্গে ফিরেছেন সাইফ হাসানও। নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের দলে নেই, স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তাকে। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ শুরু হবে 30 আগস্ট, পরের 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। আগামী 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ডাকসু নির্বাচনে সরগরম ক্যাম্পাস, আচরণবিধি লঙ্ঘন ও গুজব ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। গুম ও খুনের জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন মির্জা ফখরুল, সর্বোচ্চ শাস্তির দাবি। ঐকমত্য কমিশনে বিএনপি জামায়াত এনসিপির মতামত জমা, গণতন্ত্রে না ফিরলে তৃতীয় পক্ষের উত্থানের শঙ্কা বিশ্লেষকদের। 3 দিনের সফরে আজ ঢাকা আসছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সই হতে পারে আধা ডজন স্মারক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।